সকালের সোনারোদ গায়ে পড়তেই জেগে উঠেছে গ্রাম, জেগে উঠেছে মানুষ। চরের বাড়ির ব্যস্ততা মনে করিয়ে দেয় একটা জীবন সংগ্রামের কথা, যে জীবনে শুরু থেকে শেষ সংগ্রামই যেন সব থেকে বড় কথা। এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ ধান পা দিচ্ছে, কেউ আবার গরুকে ঘাস খাওয়াবে, কেউ আবার বাজার করে ফিরছে বাড়িতে। দুর্গম এই চরাঞ্চলে কৃষিতে বিপ্লব ঘটিয়েছে ফরিদ ভাই। বালুময় জমিতে আবাদ করেছে আপেল কুলের। আপেল কুলও ধরেছে মাশাল্লাহ অনেক ভালো। আমরা তার নিজের মুখে শুনবো তার এই কৃষির গল্প। উপরে ঝকঝকে আকাশ আর নিচে শান্ত নদী। মস্ত এক নৌকায় করে যাচ্ছি অচেনা এক জনপদে, যেখানে গিয়ে আপনাদের দেখাবো বিচ্ছিন্ন দ্বীপে কষ্টের জীবন। দুই ভাইয়ের পড়াশোনার অদম্য ইচ্ছা আর কৃষি উদ্যোক্তা ফরিদ ভাইয়ের বড়য়ের বাগান। চলছে নৌকা, পাশ দিয়ে যাচ্ছে আরো অনেক চোরের খেয়া নৌকা। ললিন বাজারে আসা হাটুরেরাই আজ আমাদের সহযাত্রী। এরা সবাই লক্ষ্মীর চোরের মানুষ। আটকে গেল নৌকা। শীতের এই সময়টায় পানি এত কম যে নিচে মাটি পর্যন্ত দেখা যায়। আব্দুল্লাহ চাচা বহু কষ্টে নৌকা ছাড়ালো। আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীর চরের ঘাটে। একটু আগেই বলছিলাম পানি এতটা কম যে নৌকা কাছে ভিড়ানো অসম্ভব। আপনাদের এই চরটাতে কেমন বসত বাড়ি কেমন আছে? বসত বাড়ি ভালো। আপনাদের সারা বছরই এই নৌকা দিয়ে চলা লোকাতে পারা বর্ষার সময় কি বাড়ি পর্যন্ত নৌকা যায়? কাছে যা বাড়ি বাড়ি যায়। এখন একটু বেশি হাঁটতে হয়। এই যে চরে বছরের পর বছর আছেন, আসলে সবকিছু মিলিয়ে জীবনটা কেমন কাটাইলেন? ভালো। এবার আমাদের নাম্বার পালা। আমি এতটাই এক্সাইটেড যে একটু সময়ও নষ্ট করতে চাচ্ছি না। তাই তো তড়িঘড়ি করে নেমে পড়লাম নৌকা থেকে। কারণ এখান থেকেও চরে পৌঁছাতে হলে হাঁটতে হবে 1 ঘন্টার পথ, 1 ঘন্টার পায়ে হাঁটা রাস্তা। যমুনা নদীর ঘাটে নেমে প্রায় 1 ঘন্টা ধরে হাঁটছি। 1 ঘন্টা হাঁটার পর আমাদের চোখের সামনে প্রতীয়মান হলো বসত বাড়ি। দুর্গম এক চর, যেখান থেকে নৌকা ঘাট পর্যন্ত যেতে 1 ঘন্টা হাঁটতে হয়। এই চরে নেই কোনো বাজার, নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানও, সামান্যতম চিকিৎসার কোনো ব্যবস্থা নেই এই চরে। আমরা এখন নিয়ে যাব আপনাদের সেই চরের বসতি বাড়ির ভেতরে। চরের মানুষের মুখে শুনবো তাদের জীবনের গল্প। মেঠু পথ ধরে হাঁটছি চরের পথে। দেখে পেলাম চরের এক বাসিন্দার। সালাম আলাইকুম, ভালো আছেন ভাইজান? যাইতেছেন কোথায়? আলু উঠাইতে। আলু কি উঠানোর মতো হয়ে গেছে না? যে আপনার যে ঘাড়ে, এটাকে কি বলেন আপনাদের ভাষায়? লাঙ্গল। গ্রামীণ জনপদ থেকে লাঙ্গল উঠে গেছে অনেক আগে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে চরগুলোতে। তবুও এই চরে এখনো লাঙ্গলের দেখা পাওয়া যায়। চারপাশে যমুনা নদী ধারা বেষ্টিত এক চরাঞ্চল। সামনে বসতি বাড়ি, তার চারপাশেই কাশ্যা গাছে ভরপুর, যেটিকে আমরা সন গাছ বলি। শরতের সময়টাতে কাশ ফুলে ঢেকে থাকে এই চরের ঘরবাড়ি। তখন এই জনপদটিকে মনে হয় এক রূপকথার রাজ্য। এখন শীতকাল, ধুলোমাখা চরের পথঘাট। সেই ধুলোমাখা পথ পেরিয়ে যাচ্ছি বসতি বাড়ির ভেতরে। দেখানোর চেষ্টা করব এই চরের মানুষের জীবন চিত্র। ধুলোমাখা এক প্রান্তর, যেখানে নেই বড় কোনো গাছের অস্তিত্ব। বিরান ভূমি, মাঝে মাঝে 2-1টি ঘর আর বালুময় প্রান্তর। এ যেন কোনো বিচ্ছিন্ন মরুভূমি। মরুভূমির বুকে যেন 2-1টি ঘর বাড়ি। তুলনামূলক নতুন একটি চর। টকবক শব্দে ছুটে চলছে ঘোড়ার গাড়ি। চরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায় দিনের প্রতিটা সময়। এপাশ থেকে মালামাল নিয়ে ওপাশে, আবার ওপাশ থেকে মালামাল নিয়ে এপাশে।
এভাবেই ছুটে চলছে চরের জাহাজ খ্যাত এই ঘোড়ার গাড়িগুলো। কৃষানীরাও নানান কাজে ব্যস্ত। এবারের কৃষানীরা ব্যস্ত ধান শুকোনোতে। সকালবেলা সিদ্ধ করেছে ধান, এখন শুকোতে দেওয়ার পালা। গহীন চরের বাড়ি, যার অবস্থান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নে। দুর্গম এক চর, চারপাশেই যমুনা নদী আর যমুনা নদীর মাঝের এক চর। আমরা কথা বলবো চরের এক বাসিন্দার সাথে। সালাম আলাইকুম ভাইজানের নামটা? মাসুদ ভাই, এখানে কি কাজ করতেছেন এই চরের বাড়িতে? কৃষি কাজ। এখন তো মনে হয় ধান শুকানোর ব্যস্ততা। হ্যাঁ, ধান শুকাই, মেশিন নিলাম। ধানগুলা ঘরে আসছে কতদিন আগে? এই 15-20 দিন আগে এসে। 15-20 দিন আগে। এগুলো কি শুকিয়ে বিক্রি করে দিবেন? না না, রেগুলার সেদ্ধ করে ভাঙামু, ভাঙাবেন খাওয়ার খাওয়ার জন্য। ভাঙানোর জন্য কি মিল আছে এখানে? হ্যাঁ, মিল আছে, মেশিন আছে। মেশিন আছে, এখানেই ভাঙাতে পারেন। তো যখন ধানগুলা বিক্রি করতে যান তখন তো নিশ্চয়ই ওই পারে বিক্রি এই করতে পিকনা হয়। জাল লাগে, সেই ক্ষেত্রে নৌকা ভাড়া, নৌকা ভাড়া, গাড়ি ভাড়া, আবার ওখানে গাড়ি ভাড়া, তিন তরফা টান পড়ে। সেক্ষেত্রে এক্সট্রা কিছু খরচ হয়ে যায়। তাই আর 100 টাকা খরচ। আমরা যেটি শুনছিলাম, এই কৃষকেরা যে আবাদ করে চোরের এই বাড়িতে, সেগুলো আসলে এপারেই বিক্রি হয় না। বিক্রি করতে হলে এই মানুষগুলোকে যেতে হয় ওপারের কায়েমে। সেখানে যাওয়াটা যেমন কষ্টসাধ্য, একই সাথে খরচেরও ব্যাপার। তাও 6 বাড়ি ভাঙছে বাবা 14 বছর। আমি চরেই থাকতেছি। এনকার সরফল কিরম বাদাই জানেন না। এখন 2 বুড়া বুড়ি নিয়ে একটা করে গরু ভালো হয় নিয়ে একটা করে বেশি, এখন 1000-2000 চাই বাইরেই। পেটে তো আর মানে না। এমনি আপনাদের কি জমি জমা আছে এই চরে? না, জমি জমা নাই, মোটামুটি গরু বাছুর নাড়াচাড়া করেই চলতেছেন আর কি। গরু কয়টা আছে? গরু আমার 2টাই, যে 2টা যে হয়ে হয়েছে আজ বাগি আনছি। ও, বাগিটা কিভাবে, মানে বাগি মালিকরে মনে কিভাবে করে দিবে? পাইলে যা হয় না, কিনা যে দেয় বেশি হয় না, 2 ভাগ করে। আচ্ছা আচ্ছা। আদি আইনে কি পুষায়? এখন শোনা কতটার মধ্যে বাইরে কতটার মধ্যে বাড়ায় না টেহা পয়সা। তারপরে তো নাড়াচাড়া করতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, কাকা কোথায় গেছে? এই যে সেইটা কাইসা খাটটা নিয়ে গেছি গরু খাওয়ার জন্য। আমরা শুনছিলাম এক এলাকি দিম বাবা ভবানী দুঃখী ভবানী। মানুষের গল্প। 2 জন মানুষ এই দুর্গম চরে বসবাস করছে। নিজেদের নেই কোনো জমি জমা। গরু বাছুর, হাঁস মুরগি নাড়াচাড়া করে যতটুকু আসে তাতেই চলে এই পরিবারটি। দুর্গম এই চরে 2 জন মানুষ বসবাস করছে। জীবন কতটা কষ্টের, কতটা সংগ্রামের হলে 2 জন মানুষ এভাবে চরে থাকতে পারে তা আসলে আমরা ভেবে পাই না। আমরা চাই এই চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হোক। এই চরাঞ্চলগুলোতে সরকারের নজর পড়ুক। এখানে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হোক। এই চরগুলোতে যেমন প্রয়োজন শিক্ষার ব্যবস্থার, তেমনি প্রয়োজন স্বাস্থ্যের। একই সাথে বিদ্যুতেরও প্রয়োজন এই চরগুলোতে। দুর্গম এই চরে যখন সন্ধ্যা নামে তখন ধুধু অন্ধকার হয়ে যায় চরের এই বাড়িগুলো। সেই মুহূর্তে সবথেকে বেশি দরকার বিদ্যুৎ। এই মুহূর্তে আমরা আছি দুর্গম এই চরের একটি আপেল কুলের ক্ষেতে, যেটিকে আমরা স্থানীয়ভাবে বড়ই বলে চিনি। খুবই সুমিষ্ট ফল। দুর্গম এই চরগুলোতে আসলে এই ধরনের চাষাবাদ খুব একটা লক্ষ্য করা যায় না। দুর্গম এই চরাঞ্চলে কৃষিতে বিপ্লব ঘটিয়েছে ফরিদ ভাই। বালুময় জমিতে আবাদ করেছে আপেল কুলের। আপেল কুলও ধরেছে মাশাল্লাহ অনেক ভালো। আমরা তার নিজের মুখে শুনবো তার এই কৃষির গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? আপনার মাশাল্লাহ অনেক বড় সড়ো একটা ক্ষেত। কতটুকু জায়গার উপর এটা? মোটামুটি 7 বিঘা। 7 বিঘা জায়গার উপর। কুল তো বিক্রি করা শুরু করছেন? হ্যাঁ, বিক্রি করা শুরু করছি আরো 1 মাস আগে। 1 মাস আগে থেকে। যে দাম এখন বাজারে আছে তাতে মনে হচ্ছে কি লাভবান হবেন? হয় ইনশাল্লাহ মোটামুটি। লাভবান এবার হবেন। একটু মানে আমাদের যত্ন কম হয়েছে তো, নতুন নতুন মানে হ্যাঁ। বুঝতে পারি নাই তো, তারপরেও লস নাই, মানে লাভ আছে। হবে। কতটুকু জায়গা এখানে আপনার আছে? 7 বিঘার মতো। 7 বিঘার মতো। 7 বিঘা জায়গায় লাগিয়েছে
আপেল কুলের গাছ। আমি যদি একটু কাছে থেকে দেখাই, মাশাল্লাহ কুলগুলো বিক্রির উপযুক্ত হয়েছে এবং সে ইতিমধ্যে বিক্রিও শুরু করেছে। সে আশা করছে যতটুকু জায়গার উপর সে লাগিয়েছে, যে খরচ হয়েছে সেটি অবশ্যই সে লাভের মুখ দেখবে এবার। চরে আসলে মূলত মানুষ কৃষিকাজ আর গবাদি পশু পালন করে থাকে, তবে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ফরিদ ভাই। চরে সে অন্য দূর থেকে দেখে এসে শিখেছে কিভাবে আপেল কুল চাষ করতে হয়, আর সেভাবেই সে চাষ করেছে তার চরের জমিতে। আসলে আপেল কুলে ভাই কেউ যদি নতুন এই কুলগুলো লাগাতে চায় তাহলে শুরুটা কিভাবে করবে একজন মানুষ? আগে তো আপনার জমি ঠিক করতে হবে, জমি ঠিক তারপরে, করতে হবে। হ্যাঁ। কি ধরনের মাটিতে কুল ভালো হয়? এগুলা বেলে দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। এগুলা বেলে দোআঁশ মাটি, এগুলো মোটামুটি আপনার ঠিক মতো যত্ন করলে এটাই ভালো হয়। এটাই ভালো হয়। এখানে কি গাছ লাগানোর কতদিন পরে ফল আসে? এটা আপনার 11 মাস বয়স। 11 মাসে এই গাছটার বয়স 11 মাস। 11 মাস। 11 মাসে মোটামুটি ফল আসছে। তার আর মানে 1 মাস আগে থেকে 10 মাস আগে, 10 মাস পরেই ফলটা 10 বিক্রির মাস পর উপযুক্ত থেকে হয়ে আপনি যায়। বেচা আমরা শুরু করছেন। ফরিদ ভাইয়ের কুলগুলো খেয়ে দেখলাম, মাশাল্লাহ অনেক মিষ্টি। আমরা চাইবো এই ধরনের কৃষিতে বিপ্লব হোক প্রত্যন্ত চরগুলোতে। প্রথমে আমরা 120 টাকা কেজি ছিল, 100 টাকা কেজি ছিল না, আমরা অল্প কিছু বেচছি। এখন বর্তমান 60 টাকা কেজি আপনার পাইকারি, আর 80 টাকা 90 টাকা কেজি হাতে বিক্রি হচ্ছে। তাতে সব মিলিয়ে তো ভালো আছেন। হ্যাঁ। সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা পেলে মনে হয় আর একটু ভালো হতো। আমরা পাই না তো কিছু। কোন অনুদানগুলো পেলে মনে হতো যার একটু সহজ হতো আপনার? আমাদের তো ওই যে সার, মেডিসিন, হ্যাঁ, ভিটামিনগুলো, কীটনাশকগুলা, কীটনাশকগুলো হ্যাঁ। একটু উপজেলা যে আপনাদের হ্যাঁ। কৃষি অফিস আছে ওইখানে কি যোগাযোগ করেন? না ওই জায়গায় যোগাযোগ। আচ্ছা, আমাদের লোক নাই। ওই আমরা জায়গায় চাইবো যাওয়া হয় না। কোনো কর্তৃপক্ষের যদি নজরে আসে, অবশ্যই দুর্গম এই চরগুলোতে যে মানুষগুলো ঘুরে দাঁড়াতে চাচ্ছে, যারা কৃষির উপর নির্ভর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাচ্ছে, সেই মানুষগুলোকে অবশ্যই আপনারা সুনজরে দেখবেন। সেই মানুষগুলোর আগামী পাশে বছর দাঁড়াবেন যেন এই মানুষগুলো কৃষিতে ভালো করতে পারে। সম্ভাবনাময় কৃষি সেক্টর যেন সমৃদ্ধ হয় এই বাংলাদেশে। চরের এই বাড়িগুলোতে আসলে গবাদি পশুর উপস্থিতি লক্ষ্য করা যায়। কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন এই মানুষগুলোর আয়ের অন্যতম উৎস। গবাদি পশু বাঁধা আউরি ঘরে, আর এপাশেই রয়েছে গোয়াল ঘর। এই গবাদি পশুগুলোকে রাত্রিবেলায় গোয়াল ঘরেই রাখা হয়। অনেক বড় একটি গোয়াল ঘর, যে ঘরটিতে অনেকগুলো গরু একসাথে থাকতে পারবে। এমন ওই দুর্গম এক জায়গা যেখানে নেই বিদ্যুতের ব্যবস্থা। এই মানুষগুলোর ভিতর রয়েছে নদী ভাঙনের আতঙ্ক। এই চরটি একসময় ভেঙে গিয়েছিল। আবারও এই মানুষগুলো অন্য চর থেকে স্থানান্তরিত হয়ে এসে এই চরে বসতি গড়েছে। দুর্গম এক চর, যে চরে নাগরিক সুবিধার কোনো ছিটেফোঁটা নেই। আমরা যদি একটু ভেতরে দেখানোর চেষ্টা করি, চরের সাদা মাটা এক রান্নাঘর, মাটির চুলার রান্না। শতভাগ রান্না হয় এই মাটির চুলাতে। চরের এই মানুষগুলোর রান্না বান্নাতেও কিন্তু খুব একটা জৌলসের উপস্থিতি নেই, খুবই সাদামাটা, সহজ সরল। এই যে দেখুন, রান্নার বিভিন্ন মশলা রাখার একটি পাত্র, বাঁশ দিয়ে নির্মিত এই পাত্রটি গ্রামীণ সংস্কৃতিকে বহন করে। আমাদের পুরনো গ্রামীণ সংস্কৃতি কতটা সমৃদ্ধ ছিল তার ওই ইতিহাস বহন করছে এই চরের বাড়িগুলো। ছোট ভাই, কেমন আছো? বেড়াতে আসলাম তোমাদের বাড়িতে। নাম কি তোমার? এইখানে কি মুরগি থাকে? মুরগির ঘরটা কিন্তু সুন্দর। হ্যাঁ, এটা কি ওই যে ছিল না, পাট ছিল মনে হয় নিচেরটা? তোমাদের বাড়ি? কি ঘোড়াকে খাবার দিতেছ না? পানি দিছ? আচ্ছা আচ্ছা, একটু নাড়া দে।
সন ধারা নির্মিত এক বাড়ি। বাড়িটিতে কয়েকটি ঘর, থাকার ঘর, সাথে রয়েছে গবাদি পশু রাখার জায়গা। সামনে দেখতে পাচ্ছি হাঁস মুরগি রাখার একটি সুন্দর খুপি। আমরা যদি একটু ঘরে প্রবেশের চেষ্টা করি তাহলে দেখব এই বাড়ির চিত্রটি। গ্রামীণ জীবনধারা, যেখানে আজ থেকে 30-40 বছর আগের গ্রামীণ জীবনধারা বিরাজ করছে। এদিকে মুরগি বসিয়ে দেওয়া, আর এখানে রয়েছে ক্ষেত থেকে উঠিয়ে আনা বাদাম, একদম গাছ সহ বাদাম। একটি বাদামের গাছ, তার নিচে অনেকগুলো বাদাম ধরে আছে। আমরা যদি একটু এদিকে দেখাই, চোরের এই মানুষদের আসলে শিক্ষা গ্রহণ করার ওরকম কোনো সুযোগ সুবিধা নেই। তবুও চোরের এই বাড়িতে এক ছোট্ট বালক, সে পড়াশোনা করছে হাই স্কুলে। এটি দেখে আমাদের ভালো লাগলো। আমরা তো বিভিন্ন চোরে যাই, কিন্তু চোরের বাচ্চা কাচ্চার মধ্যে পড়াশোনার আগ্রহ বা পড়াশোনার ব্যবস্থাটি ওইভাবে খেয়াল করি না। তবে চোরের এই বাড়িতে এসে এই শিক্ষার ব্যবস্থাটি দেখে আমাদের মন ভরে গেল। উপরে ঝুলিয়ে রাখা মাটির ব্যাংক, চোরের এই মানুষেরা ছোট্ট ছোট্ট করে সঞ্চয় করে মাটির এই ব্যাংকগুলোতে। আমরা এই শিশুটির সাথে কথা বলে যেটি শুনলাম, প্রতিদিন 5 টাকা করে ফেলে এই ব্যাংকে, যা সত্যিই আমাদের ভালো লাগলো। ওপরে একটি পাখা ঝোলানো চালের সাথে। গরমকালে চোরের এই বাড়িগুলোতে থাকা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তখন আসলে হাত পাখা ছাড়া বাতাস খাওয়ার কোনো ব্যবস্থা নেই এই বাড়িঘরগুলোতে। তাই তো প্রত্যেকটি বাড়িতে এরকম হাত পাখা, মাটির ব্যাংক বা গ্রামীণ জীববৈচিত্র্য উপস্থিত। ছেলে 3 ছেলে আর মেয়ে 4 জন। 3 ছেলে। কে কোন ক্লাসে পড়ে? তোমরা একটু বলো সে কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? 6 এ। ক্লাস 6 এ। তোমার নাম? সাব্বির। সাব্বির। আর তোমার বড় ভাই শাহিন, ও পড়ে ক্লাস 7 এ। আমরা চোরের বাড়িতে এসে দেখলাম এই আপার 2 ছেলে পড়াশোনা করে হাই স্কুলে। এখানে কোনো বিদ্যালয় নেই, নদী পার হয়ে যেতে হয় ওপারের স্কুলগুলোতে। এই যে সামনে বই রাখার ব্যবস্থা, এখানেই বই রাখে এই বাচ্চাগুলো, পড়াশোনা করে এই বিছানার উপর। এই বাড়িতে আমি কোনো টেবিলের উপস্থিতি দেখতে পাচ্ছি না। এরা আসলে এভাবেই বিছানার উপর পড়াশোনা করে। যদি সম্ভব হতো তাহলে আমরা একটা ব্যবস্থা করে দিতাম। হয়তো ভবিষ্যতে কোনো সময় এই চোরে আসলে আমি চেষ্টা করব এই বাচ্চার জন্য একটা টেবিলের ব্যবস্থা করতে, যেন তার এই পড়াশোনার আগ্রহটা আরেকটু টিকে থাকে, যেন তার পড়াশোনার ব্যবস্থাটা আরেকটু সহজ হয়। চরের উঠান বাড়ি যেন এক একটি জীবন্ত ছবি। চারপাশে বিচরণ করছে গবাদি পশু, আর মাঝখানে এক ছোট্ট স্বপ্নের বসতি, 2 জন মানুষের বসতি। বুড়াবুড়ি মিলে ছোট্ট এই বাড়িতে বসতি স্থাপন করেছে। বাড়ির সামনে ঘোরাফেরা করছে মুরগি। এ যেন কোনো স্বপ্নের জনপদ, যেন কোনো দক্ষ শিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প। একপাশে গবাদি পশু, একপাশে মুরগি, তার ঠিক পাশেই দিগন্ত জোড়া মাঠ। মাঠের ওপাশে যমুনা নদী। নদী থেকে উঠে আসা বাতাস যখন গায়ে লাগছে, তখন মনে হচ্ছে এ যেন কোনো স্বপ্নপুরী। ভুল করে কোনো স্বপ্নপুরীতে এসেছি। শত দুঃখ, শত প্রতিবন্ধকতা থাকার পরেও এই জীবন সুন্দর, এই জীবন এক নতুন গল্প বলে। তাই তো বারবার ছুটে আসি এই চরাঞ্চলগুলোতে, এসে মনের ক্ষুধা মেটাই আর দেখাই আপনাদের 2 চোখ ভরে। আমি যা দেখতে পছন্দ করি তাই আমি আপনাদেরকে দেখাই। যে আপনারা যে আছেন আপারা চাচিরা, ধরেন হঠাৎ করে আপনাদের কেউ অসুস্থ হয়ে গেল, আর মেয়েদের তো কত ধরনের সমস্যা থাকে, হঠাৎ কারোর প্রসব ব্যথা উঠলো, তখন আসলে কি উপায় হয়? ওপার নিতে হয়, নাও নিয়ে যায়। আসলে তো সব সময় পাওয়াটাও কঠিন ব্যাপার। না এখন সবই পাওয়া যায় নাই তেলি আছে। দুর্গম এক চর, যেখানে চিকিৎসার কোনো ছিটেফোঁটা নেই। আমরা মা চাচিদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল
হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে বা প্রসব ব্যথা উঠলে তখন আসলে তাদের উপায় নেই ওপারে যাওয়ার। হ্যাঁ বাড়িতে গভীর রাত, কিভাবে এপার থেকে ওপারে যাবে এই মানুষগুলো? তখন কি আপনারা ওই পারে যাওয়ার চেষ্টা করেন? হ্যাঁ হ্যাঁ এমন কি হয় কখনো যে কেউ চিকিৎসার অভাবে চরে মারা গেছে? মরে। কতদিন আগে মনে নেই হাফে কাইটা মনে নেই করছিল, এই যে ওভার নীতি নীতি মানে করে গেল। ওভার নীতি নীতি মারা গেছে। সাপে কাটছে, হ্যাঁ বিষাক্ত সাপ, বিষাক্ত। এখানেই মারা গেছে। হ্যাঁ এখানে মারা গেছে। আমরা যেটি শুনছিলাম কিছুদিন আগে এক ব্যক্তিকে সাপে কাটেছিল, কিন্তু চিকিৎসার অভাবে এপারেই মারা গেছে সে। হুম, হ্যাঁ। কারণ এই দুর্গম চর থেকে ওপারে যেতে হলে একটা নৌকা লাগবে। সব সময় আসলে সেই নৌকা পাওয়াও যায় না। এই দুর্গম চরগুলোতে সুযোগ সুবিধা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক পাড়া থেকে অন্য পাড়া। চরের এ মাথা থেকে ও মাথা যেতে লাগে না কোনো পারমিশন। একজনের সাথে অন্যজনের যেন আত্মার সম্পর্ক। একে অপরের সাথে এভাবে আত্মিক এক সম্পর্ক বিস্তার করে রেখেছে চরগুলোতে। চাচির গরু কয়টা? আল্লাহর মালে যে না পালো আনছি একটু এই যে এই গাইডার লাগিয়ে দেয়। ও, আরগুলা কি আদি নিছেন হ্যাঁ নাকি? এই ধরেন যে হে দাম ধরে কিনা দিব, হ্যাঁ, পাইলে আমরা যা বাইর করে নিয়ে হয়। অনেক চরে দেখছি আপনার হাঁস মুরগি পর্যন্ত আদি হয়। হ্যাঁ হ্যাঁ আপনাদের এখানেও হয়? হয় এখানেও এখানেও হয়। হ্যাঁ। এখন পালো পালমু না যে কি করে খামু? এখন না, একটু নাড়াচাড়া তো করতেই হবে। যে কয়দিন আল্লাহ এ দেখতেছে কয়দিন খানি নেই। তো চরের বাড়িতে থাইকে আসলে গরু বাছুর না পারলে তো চলে না। হয় এনে পালনের মধ্যে থাকা হয়, দেখা যায় গরু বাছুর পালন। এখানে দুধের দাম কেমন, দুধের দাম কম আছে। কিরকম তাও? আগে 60-70 এখন কমে আইছে। 60-70। বিক্রি তো ওই পারে যায় করতে হয় না? হ্যাঁ সোনামুই। সোনামুড়িতে। ললিনে যান না? নলিনেও যায়। ললিনে মনে হয় কম যায় এদিকের মানুষ। হ্যাঁ সোনামুই বেশি যায়, সোনামুই পাশরিয়া। হাঁটতে হাঁটতে এই মুহূর্তে আমরা নদীর পাড়ে, ঘাটে অপেক্ষমান নৌকা, সেই নৌকা ধরব, নৌকা ধরে যাব ওপারের ঘাটে। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি গহীনেই চর থেকে। আবারও দেখা হবে অন্য কোনো চরে, অন্য কোনোখানে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।